আচ্ছা, লাস্ট আমরা যেখানটা শেষ করেছিলাম পার্ট ওয়ানটা, his reading suggested a man swimming in the sea among the wreckage of his ship and trying to save his life by greedily clutching first at one spar and then at another. মানে লাস্টের দিকে সে এমন ভাবে নানান ধরনের বই পড়তে শুরু করেছিল, কোনোটা কেমিস্ট্রির বই, কোনোটা চিকিৎসা শাস্ত্রের একটি নির্দেশিকা, কোনোটা উপন্যাস, কোনোটা দর্শন বা ধর্মতত্ত্ব সম্পর্কে থিওলজি, ফিলোসফি। যেন মনে হতো তার পড়াশোনা দেখে যে কোনো এক ব্যক্তি যেন জাহাজডুবির ধ্বংসাবশেষের মধ্যে সাগরে ভাসছে এবং বাঁচার জন্য কখনো এক টুকরো কাঠ আঁকড়ে ধরছে, কখনো অন্য একটি টুকরো আঁকড়ে ধরছে। যেন জীবনে বাঁচার জন্য কোনটা দরকার, কোনটা পড়লে শান্তি পাবে, সে যেন হাতড়াচ্ছে, কিন্তু বুঝতে পারছে না, খুঁজে পাচ্ছে না। আজকে পার্ট 2 শুরু করব। দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড অল দিস। তো সেই বৃদ্ধ ব্যাংকার এই সমস্ত ঘটনা মনে করলো এবং 15 বছর আগেকার সেই ঘটনা চিন্তা করে সে বলল, টুমোরো অ্যাট 12 o'clock হি উইল রিগেন হিজ ফ্রিডম। আগামীকাল, টুমোরো অর্থাৎ আগামীকাল, অ্যাট 12 o'clock 12টায় সে তার স্বাধীনতা ফিরে পাবে। তো যে স্বাধীনতা 15 বছর ধরে সে বিসর্জন দিয়েছে, সেই স্বাধীনতা সে আগামীকাল 12টায় খুঁজে পাবে। এটা কত সাল, কত তারিখ হবে তাহলে আগামীকাল? আজকে 13 তারিখ, ঘটনা যেদিনকে ভাবছে, কালকে 14 তারিখ হয়ে যাবে, 14ই নভেম্বর, তাই তো? আচ্ছা, বাই আওয়ার এগ্রিমেন্ট, আমাদের এগ্রিমেন্ট, আমাদের চুক্তি অনুযায়ী, আই অট টু পে হিম 2 million, আমাকে 20 লক্ষ টাকা তাকে দিতে হবে। 2 million মানে 20 লক্ষ, তাই তো? ইফ আই ডু পে হিম ইট ইজ অল ওভার উইথ মি। আজকে যদি তাকে আমি এই অর্থ প্রদান করি, যদি এই 20 লক্ষ টাকা দিয়ে দিই, তাহলে ইট ইজ অল ওভার উইথ মি, আমার সমস্ত কিছু শেষ। আই শ্যাল বি আটারলি রুইন্ড, আমি পুরোপুরি নিঃস্ব হয়ে যাব। 15 বছর আগে যখন আমি বেট খেলেছিলাম, তখন কি, তখন আমি অনেক বড় লোক, টাকার অহংকারে গর্বে অন্ধ হয়ে গিয়েছি, তখন আমার কাছে 20 লক্ষ টাকা কিছুই ছিল না। কিন্তু আজকে এই 20 লক্ষ টাকার যা ভ্যালু আমার কাছে, এটা যদি আমি দিয়ে দিই, তাহলে আমি পুরোপুরি নিঃস্ব, ব্যাংকরাপ্ট হয়ে যাব, আমি পুরোপুরি রুইন্ড, ধ্বংস হয়ে যাব। 15 years before, his millions had been beyond his reckoning. 15 বছর আগে আমার এই ভদ্রলোক বলছেন যে তার সম্পদের পরিমাণ এত বেশি ছিল, হিসাব করতে পারতো না, টাকা গুণে শেষ করা যেত না। নাও হি ওয়াজ অ্যাফ্রেড টু আস্ক হিমসেলফ হুইচ ওয়ার গ্রেটার, হিজ ডেবিটস অর হিজ অ্যাসেট। এখন সে ভয়ে ভয়ে নিজেকে জিজ্ঞাসাও করতে পারছিল না যে তার দেনা বেশি নাকি সম্পদ। এত ধার দেনা করেছে, এত ধার দেনা করেছে যে সম্পদের থেকে দেনা বেশি। প্রথমেই বলেছি খুব খামখেয়ালি ছিল, স্পয়েলড ব্র্যাট, টাকা খরচ করতো যা তা ভাবে। তো আজকে তার এই পরিস্থিতি, এখন তার দেনা এতটাই বেশি যে সে আর উঠে দাঁড়াতে পারছে না। ডেসপারেট গ্যামলিং, অর্থাৎ মরিয়াভাবে জুয়া খেলা, অন দ্য স্টক এক্সচেঞ্জের অফিসে, এই যে স্টক এক্সচেঞ্জের অফিসে যে এই যে তোর টাকা লাগানো, এখন তো রামি টামি সব খেলে, তো সেই যে জুয়া খেলা, কিংবা ওয়াইল্ড স্পেকুলেশন, মানে বেপরোয়াভাবে বিনিয়োগ করা, ইনভেস্ট করা, অ্যান্ড এক্সাইটেবিলিটি, এবং এক ধরনের উত্তেজনা, হুইচ হি কুড নট গেট ওভার ইভেন ইন অ্যাডভান্সিং ইয়ার্স, যেগুলো তিনি অনেক বুড়ো বয়সেও কাটিয়ে উঠতে পারেনি। বুড়ো বয়স অব্দি জুয়ো খেলেছেন, বুড়ো বয়সে সঞ্চয় না করে যে কোনো জায়গায় ইনভেস্ট করেছেন, এবং নানান রকম উত্তেজনা যেটা সে বুড়ো বয়সেও কাটিয়ে উঠতে পারেনি। হ্যাড বাই ডিক্রিজ লেড টু দ্য ডিক্লাইন অফ হিস ফরচুন। বাই ডিক্রিজ মানে কি, ধীরে ধীরে, ধীরে ধীরে তার সম্পত্তি, তার ভাগ্য, এই সমস্ত কিছুর পতন ঘটিয়েছিল। অ্যান্ড দ্য ফিয়ারলেস সেলফ কনফিডেন্ট মিলেনিয়ার, সেই 15 বছর আগের গর্বিত, নির্ভীক, আত্মবিশ্বাসী সেই মিলিয়নিয়ার, সেই লাখপতি, কোটিপতি, হ্যাড বিকাম এ ব্যাংকার অফ মিডলিং র্যাঙ্ক, ট্রেমলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন হিস ইনভেস্টমেন্ট। তাহলে 15 বছর আগে সেই গর্বিত, নির্ভীক, আত্মবিশ্বাসী মিলেনিয়ার এখন একটি মধ্যম মানের ব্যাংকার, যে বিনিয়োগের প্রত্যেকটা উত্থান পতনে কেঁপে ওঠে। স্টক এক্সচেঞ্জের অফিসে, বা এই যে তোর বিভিন্ন শেয়ার মার্কেটের একটা ওঠা পড়া,
যেন তার ভাগ্য নির্ধারণ করে দেবে, এইভাবে সে কেঁপে ওঠে। কারণ তার কাছে এখন একটা একটা টাকার ভ্যালু অনেক, যেটা সে আগে করতে জানতো না। এবং তার পরিণতি তো আজকে এটাই, সে একদিন টাকার ভ্যালু দেয়নি, আজকে লক্ষ্মী তাকে ছেড়ে চলে গেছে। এখন সে 15 বছর আগে করা তার বেট, সেটা থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। কাস্ট বেট, ও সেই অভিশপ্ত বাজি, 15 বছর আগে সেই অভিশপ্ত বাজি। মার্টার দ্য ওল্ড ম্যান, বিড়বিড় করলো বুড়ো লোকটা। ক্লাচিং ইজ হেড ইন ডিসপায়ার, হতাশায় মাথা চেপে ধরলো বৃদ্ধ। ফিসফিস করে বলছে, বিড়বিড় করে বলছে, সেই অভিশপ্ত বাজি আমার জীবনটাকে শেষ করে দিল। হোয়াই ডিড নট দ্য ম্যান ডাই, ওই লোকটা মরে কেন গেল না? ওই ইয়াং লয়ার কেন মরে গেল না? হি ইজ অনলি 40 নাও, এখন তার মাত্র 40 বছর বয়স। হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি, আমার জীবনের জমানো শেষ 20 লক্ষ টাকা, সেই পয়সাটাও নিয়ে নেবে। হি উইল ম্যারি, 40 বছর বয়স, বিয়ে না করার জন্য, বিয়ে করার জন্য খারাপ, খুব একটা খারাপও নয়, বিয়ে করার বয়স এখনো পেরিয়ে যায়নি, হয়তো বিয়ে করবে। হি উইল এনজয় হিজ লাইফ, জীবনটা উপভোগ করবে। আমি যেমন একদিন এক্সচেঞ্জের অফিসে গ্যাম্বেল করতাম, সেও একদিন স্টক এক্সচেঞ্জে জুয়া খেলবে। আর আমি আমি পুরো ফেসে গেলাম। 15 বছর আগে সে সিদ্ধান্ত নিয়েছিল যেটা, হয়তো সে যদি 15 বছর ধরে ইনকাম করতো, সে হয়তো 20 লক্ষ টাকা ইনকাম করতে পারতো না। আজকে সে 40 বছর বয়সে এই 20 লক্ষ টাকা পেয়ে যাবে। while I shall look at him with envy like a beggar, আর আমার দশা আর মতো হবে, ভিকারির মতো, হিংসার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকবো, জ্বলবো, আর আমার দেওয়া টাকা নিয়ে সে ফুর্তি করবে। and hear from him every day the same sentence, এবং সে আমার টাকা নিয়ে আমাকেই জ্ঞান দেবে, বলবে I am indebted to you। প্রতিদিন তার মুখ থেকে হয়তো একই কথা শুনবো, যে আমি ঋণী আপনার কাছে, ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, আমার জীবনের সুখের জন্য, আনন্দের জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। লেট মি হেল্প ইউ, আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? আসুন আপনাকে 100 টাকা ধার দিই, আজকে চালটা কিনে আনুন। হয়তো আমার অবস্থা এইরকমই হবে, ওকে টাকাটা দিয়ে দেওয়ার পর, নো নো, ইট ইজ টু মাচ, এটা একদম সহ্য সীমার বাইরে, এটা হতে পারে না, এটা আমি হতে দিতে পারি না। দ্য ওয়ান মিনস অফ বিং সেফ ফ্রম ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস, ব্যাংক্রাপসি মানে কি দেউলিয়া হয়ে যাওয়া, ডিসগ্রেস মানে কি অপমান। তাহলে দেউলিয়া হওয়া এবং অপমান থেকে বাঁচার একমাত্র উপায় কি? ওই ব্যক্তিকে মেরে ফেলা। কারণ ও নিজে থেকে তো যাবে না বেরিয়ে, ও নিজে থেকে তো, যদি থ্রেশহোল্ড এতদিনে পেরিয়ে যেত তাহলে আমাকে দিতে হতো না টাকা 20 লক্ষ, তাই না? তাহলে একমাত্র উপায় হচ্ছে ওই ব্যক্তির মৃত্যু। ইটস স্টাক 3 o'clock, ঘড়ির কাঁটায় 3টে বাজলো। দ্য ব্যাংকার লিসেন্ড, ব্যাংকার কান খাড়া করে শুনলো। এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ ইন দ্য হাউস, বাড়ির প্রত্যেকে ঘুমোচ্ছে। অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড বাট দ্য রাসলিং অফ দ্য চিল্ড ট্রিজ, বাইরে কেবল শীতল বাতাসে দুলতে থাকা গাছের পাতার মর্মরধ্বনি শোনা যাচ্ছিল। তাই তো? তাহলে রাসলিং অফ দ্য চিল্ড ট্রিজ, দেখ গাছ তো ঠান্ডা হতে পারে না, ঠান্ডা বাতাসে গাছগুলি যেন ঠান্ডা হয়ে গিয়েছে, পার্সনিফিকেশন। তো সেই গাছের পাতার মর্মর ধ্বনি, আর কোনো শব্দ নেই, সবাই ঘুমোচ্ছে। ট্রাইং টু মেক নো নয়েজ হি টুক ফ্রম এ ফায়ার প্রুফ সেফ দ্য কি, সে কোনো শব্দ না করার চেষ্টা করলো। একটা অগ্নিরোধী সিন্দুক, ফায়ার প্রুফ একটা সেফ, সেফ মানে কি সিন্দুক, সিন্দুক থেকে সে সেই দরজার চাবিটি বের করলো। কোন দরজা? যে দরজাটি 15 বছর ধরে বন্ধ, যে দরজাটি হ্যাজ নট বিন ওপেন্ড ফর 15 ইয়ার্স, যে দরজার আড়ালে আছে সেই 25 বছরের লয়ার, এখন তার বয়স যদিও 40 হয়ে গেছে, তাই তো? পুট অন হিজ ওভারকোট, লোকটি নিজের ওভারকোটটি গায়ে পড়লো। ওয়েন্ট আউট অফ দ্য হাউস, বাড়ি থেকে বেরিয়ে গেল বাগানের দিকে যেখানে লোকটি বন্দি আছে। ইট ওয়াজ ডার্ক, ইট ওয়াজ কোল্ড ইন দ্য গার্ডেন, বাগানটা অন্ধকার, বাগানটা ঠান্ডা। শুধু বাগানটা ঠান্ডা নয়, বাইরেটা ঠান্ডা নয়, লোকটির মনটাও ঠান্ডা, শীতল। এবং সেই ঠান্ডা মনে ঠান্ডা মাথায় সে মার্ডারের প্ল্যান করছে লোকটিকে। তার হৃদয়ের উষ্ণতা সব চলে গেছে, কারণ তার দেওয়ালে পিঠ থেকে গেছে, তাই না? রেন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল। বলেছি তোকে যে শরৎকাল, রাত্রি, কিন্তু বৃষ্টি পড়ছিল। এ ড্যাম্প কাটিং উইন্ড, ভেজা তীক্ষ্ণ বাতাস চারিদিকে বাগানের ঘুরে বেড়াচ্ছিল। এ ড্যাম্প কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, ভেজা তীক্ষ্ণ বাতাস বাগানের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। হাউলিং, গর্জন করছিল। গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, এবং গাছগুলোকে যেন শান্তিতে থাকতে দিচ্ছিল না। গাছগুলো কন্টিনিউয়াসলি মাথা নাড়াচ্ছে, দুলছে, গর্জন করছে যেন। দ্য ব্যাংকার স্ট্রেন্ড হিজ আইস, ব্যাংকার চোখ কুচকে তাকালো। বাট কুড সি নাইদার দ্য আর্থ নর দ্য হোয়াইট স্ট্যাচু নর দ্য লজ নর দ্য ট্রিজ,
সেই অন্ধকারে সে মাটি, সাদা মূর্তি, লজ অর্থাৎ হোটেলের মতো যে বাড়ি, নট দ্য ট্রিজ গাছপালা, কোনো কিছুই সে দেখতে পেল না। গোয়িং টু দ্য স্পট হোয়ার দ্য লজ স্টুড হি টুয়াইস কল দ্য ওয়াচম্যান। যেখানে লজটা ছিল সেখানে গিয়ে সে দুবার ওয়াচম্যানকে ডাকলো। কোয়েশ্চেন আসে কবার ডাকলো ওয়াচম্যানকে? দুবার। ওয়েদার কেমন ছিল সেই রাত্রিরে? বৃষ্টি হচ্ছিল। এই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় দেয়। এই ঝড়ঝঞ্ঝা শুধু বাইরের ঝড়ঝঞ্ঝা নয়, এটা কিন্তু এই ভদ্রলোকের মনের ভিতরে চলা ডিলেমা, মনের ভিতরে চলা অশান্তি, সেই ব্যাংকার ভদ্রলোকের মনের সিচুয়েশনটাকে সিম্বলাইজ করছে। দুবার ডাকলো ওয়াচম্যানকে, নো আনসার ফলোড, কোনো উত্তর এলো না। এভিডেন্টলি, স্পষ্টতই, দ্য ওয়াচম্যান হ্যাড সট শেল্টার ফ্রম দ্য ওয়েদার। এরকম বৃষ্টিতে বাইরে বাইরে কে থাকে? এরকম বৃষ্টির দিনে বাইরেতে তো আর ওয়াচম্যান বসে থাকবে না, তো সেই প্রহরী নিশ্চয়ই আবহাওয়ায়, খারাপ আবহাওয়া থেকে বেঁচে আশ্রয় নিয়েছে। অ্যান্ড হি ওয়াজ নাও অ্যাসলিপ সামওয়্যার, হয়তো কোথাও ঘুমিয়ে পড়েছে, ইদার ইন দ্য কিচেন, হতে পারে রান্নাঘরে, কিংবা গ্রিন হাউসে। ওদের ওখানে তো সেই গ্রিন হাউস থাকে গাছগুলোকে গরম রাখার জন্য, সেই কাঁচের ঘর। ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন, বৃদ্ধ মনে মনে কি ভাবছে দেখ, ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন, সাসপিশন উড ফল ফাস্ট আপন দ্য ওয়াচম্যান। সেই ম্যাকবেথ যেমন ভেবেছিল ওয়াচম্যানদের ওপর দোষটা চাপিয়ে দেবে, গার্ডদের ওপর, এও কিন্তু বলছে যে যদি আমার পরিকল্পনা বাস্তবায়ন করার সাহস থাকতো, তাহলে প্রথম সন্দেহ প্রহরীদের ওপরেই পড়তো, কারণ ওরাই তো বাইরে থাকে, গার্ড দেয়। ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন, তাহলে ইন্টেনশন মানে কি? উদ্দেশ্য। প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন মানে কি? পরিকল্পনা বাস্তবায়ন করার সাহস যদি আমার থাকতো, তাহলে সন্দেহ তীর যেত কাদের দিকে? অবশ্যই প্রহরীদের দিকে। হি ফেল্ট ইন দ্য ডার্কনেস ফর দ্য স্টেপস অ্যান্ড দ্য ডোর। ফেল্ট মানে কি? অনুভব করার চেষ্টা করলো, হাত রাখছে অন্ধকারে, টর্চ নিয়ে যায়নি তো, টর্চ নিয়ে গেলে সন্দেহ করবে লোকে। অন্ধকারে হাত রাখছে, ফর দ্য স্টেপস, সিঁড়িগুলো খুঁজছে, অ্যান্ড দ্য ডোর, দরজা খুঁজছে। এন্ট্রি অফ দ্য লজ, কোথা দিয়ে লজের প্রবেশ পথে ঢুকবে, খুঁজে 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 ঠিক বের করলো, লজের প্রবেশ পথে ঢুকলো। Then he groped his way into a little passage and lighted a match. হাতড়ে হাতড়ে একটা ছোট্ট করিডোরের ভিতরে ঢুকলো, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, পকেট থেকে বের করে একটা দেশলাই জ্বালালো। There was not a soul there. সেখানে একটি প্রাণীও ছিল না। There was a bedstead, একটা খাট মতন ছিল, মানে খাটের শুধু তক্তাগুলো আর কি, উইথ নো বেডিং অন ইট, তার উপর গদি টদি কিছু ছিল না, কোনো বিছানা ছিল না। অ্যান্ড ইন দ্যাট কর্নার দেয়ার ওয়াজ এ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, এবং কোনার দিকে ছিল একটা কালো ঢালাই করা স্টোভ। স্টোভ মানে এখানে আমরা যে স্টোভে রান্না করি সেটা না, এখানে উনুন, সে দেখবি উনুন যে হয়, কাস্ট আয়রন মানে হচ্ছে তোর ঢালাই করা লোহার চুল্লি বা উনুন বা চুলা টাইপের ছিল কোনার দিকে। দ্য সিলস অন দ্য ডোর লিডিং টু দ্য প্রিজনার্স রুম ওয়ার ইনট্যাক্ট। যে দরজাটি কয়েদির ঘরে যাওয়ার পথটা খুলে দেয়, তার যে তোর সিলগুলো, ওই রুমটা তো সিল করা ছিল, দ্য সিলস অন দ্য ডোর, দরজায় যে সিল করা ছিল, কোন দরজার কথা বলছি? যে দরজা দিয়ে প্রিজনারের রুমে যাওয়া যায়, দে আর ইনট্যাক্ট, মানে সেগুলো অক্ষত, সেগুলো কেউ ভাঙার চেষ্টা করেনি, সেগুলো কেউ তোবড়ানোর চেষ্টা করেনি, অর্থাৎ প্রিজনার একবারও বেরোনোর চেষ্টা করেনি। যদি চেষ্টা করতো তাহলে তো একটা ছাপ থাকতো, ওটা তোবড়ানো থাকতো বা বাঁকা থাকতো, সিল গালাটা পুরো অক্ষত। When the match went out, যখন দেশলাই নিভে গেল, the old man trembling with emotion peeped through the little window. দেশলাই নিভে গেল, বৃদ্ধ আবেগে কাঁপতে কাঁপতে ছোট্ট জানলাটার ভিতর দিয়ে উকি মারলো যে লোকটা আছে কিনা। A candle was burning dimly in the prisoner's room. কয়েদির ঘরে একটা মোমবাতি ক্ষীণ ভাবে জ্বলছে। আচ্ছা হ্যাঁ, যেটা কোথায় ছিল, এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম, অর্থাৎ কয়েদির ঘরে একটি মোমবাতি ক্ষীণভাবে জ্বলছে। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল। সেই লয়ার ভদ্রলোক, ভাব 25 বছর আগে তার কত উদ্যম, কত উত্তেজনা, সে একটি ঘরে চুপ করে একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলের সামনে বসে আছে। নাথিং কুড বি সিন বাট হিজ ব্যাক, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু তার পিছন দিকটা, পিঠটা। হেয়ার অন হিজ হেড, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, তার হ্যান্ড, হাতটা দেখা যাচ্ছে, চুলটা দেখা যাচ্ছে, পিছনের পোর্শনটা দেখা যাচ্ছে। ওপেন বুকস ওয়ার লাইং অন দ্য টেবিল, এবং টেবিলের ওপরে বই খোলা অবস্থায় পড়া, বইটা এরকম খোলা ওপেন পড়ে আছে। অন দ্য টু ইজি চেয়ার্স, এবং দুটো ইজি চেয়ার, দুটো আরাম কেদারা। অন দ্য কার্পেট, সামনে যে কার্পেট, টেবিলের কাছেই যে কার্পেট, চারিদিকে বই ফই পড়ে আছে, বই ছড়ানো, ঠিক আছে।
5 minutes passed and the prisoner did not once stir. 5 মিনিট কেটে গেল, চুপ করে দাঁড়িয়ে আছে ব্যাংকার। আরে কয়েদি একবার নড়ে না? সেই লয়ার ভদ্রলোক, সে একবারও নড়ছে না। স্টার মানে কি? মুভমেন্ট করা, নড়া। নড়ছে না, তাহলে কি মরে গেল না কি রে বাবা? 15 years imprisonment, 15 বছরের বন্দিত্ব had taught him to sit still, তাকে চুপ করে বসে থাকতে শিখিয়ে দিয়েছে। 15 বছরের বন্দিত্ব তার জীবন থেকে সমস্ত আবেগ কেড়ে নিয়েছে, তার জীবন থেকে সমস্ত ধরনের উত্তেজনা কেড়ে নিয়েছে। হয়তো সে বুঝতে পারছে যে পিছনে একজন এসে দাঁড়িয়েছে, কিন্তু কোনো রকম যায় আসে না তার আর। 15 বছরের বন্দিত্ব যেন তাকে শিখিয়ে দিয়েছে এই জীবনের সবই মোহমায়া, কোনো কিছুই তাকে নাড়াতে পারবে না। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার, ব্যাংকার কি করলো, যে জানলাটা ছিল সেখানে ট্যাপ ট্যাপ ঠক ঠক করে আওয়াজ করলো। দ্য প্রিজনার মেড নো রেসপন্স, কয়েদি কোনো প্রতিক্রিয়া দেখালো না। ঠিক আছে, একটা তো কিছু রেসপন্স করা উচিত, যে ঘাটটাও তো মানুষ ঘুরে তাকায়, কে এইটুকু তো বলে না, কিছু বললো না। সেই ব্যাংকার জানলার কাছে আঙুল দিয়ে টোকা দিল, কয়েদি কোনো রিয়াকশন দিল না। দেন দ্য ব্যাংকার কশাসলি ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর, ব্যাংকার কি করলো, সতর্কভাবে সেই দরজার যে সিলগুলো ছিল এবার খুলে ফেললো। চাবি যেটা সেই সেফ সিন্দুক থেকে এনেছিল সেই চাবিটা বের করলো, তালার মধ্যে ঢোকালো দরজাটা খুলবে বলে, যে দরজাটা 15 বছর খোলা হয়নি। কারণ সে জানলা দিয়ে, ওই যে জানলাটা যে ট্যাপ করেছিল, ওই জানলা দিয়ে সে নোট ফেলে দিত, আর কেউ একজন এসে সেই নোটটা নিয়ে যেত। ঠিক আছে, তো 15 বছর এটা খোলা হয়নি। ব্যাংকার সতর্কভাবে দরজার সিলটা খুলে ফেললো, চাবি তালার মধ্যে ঢোকালো। দ্য রাস্টি লক, মরচে ধরা তালা, রাস্টি লক মানে কি? মরচে ধরা তালা। গেভ এ গ্রেটিং সাউন্ড অ্যান্ড দ্য ডোর ক্রিকড, মরচে ধরা তালাটিতে একটা যেমন আওয়াজ হয় অনেক বছর পর খুললে, একটা গ্রেটিং সাউন্ড মানে ঘষা ঘষা শব্দ, এবং দরজাটিতে একটা কড়কড় করে শব্দ, কলকবজাগুলো বহু বছরের পুরানো হয়ে গেছে, একটা শব্দ হলো এবং দরজাটি খুলে গেল। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুটস্টেপ অ্যান্ড ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, আজকে শুধু ব্যাংকার নয়, আমি, তুই, প্রত্যেকটা রিডার এক্সপেক্ট করেছিল যে দরজা খোলার সঙ্গে সঙ্গে সেই তীব্র চিৎকার করে হয়তো সেই লোকটি বেরিয়ে আসবে, ছুটবে, বাগানে ঘুরে বেড়াবে, আনন্দে চিৎকার করে পাগল হয়ে যাবে। কিন্তু ব্যাংকার হতভাগ্য হয়ে দেখলো, ব্যাংকার অবাক হয়ে গেল যে না, যে পায়ের শব্দ সে পাবে আশা করেছিল, যে বিস্ময়ের চিৎকার সে শুনবে আশা করেছিল, যে স্বাধীনতার শব্দ, স্বাধীনতার উল্লাস সে শুনবে আশা করেছিল, দেখলো 3 মিনিট পাস, 3 মিনিট কেটে গেল, ঘর আগের মতোই নিস্তব্ধ। ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, কোনো রকম চিৎকার, আওয়াজ, পায়ের শব্দ, স্বাধীনতার উল্লাস কোনোটাই হলো না। হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন, সে ভাবলো ভিতরে ঢুকে দেখা যাক, ভিতরে যাওয়ার সিদ্ধান্ত সে নিল। অ্যাট দ্য টেবিল এ ম্যান আনলাইক অর্ডিনারি পিপল ওয়াজ সিটিং মোশনলেস, টেবিলের সামনে বসেছিল এক ব্যক্তি, সে মোটেও সাধারণ মানুষের মতো ছিল না। মোশনলেস মানে গতিহীন ভাবে স্থির হয়ে বসেছিল। হি ওয়াজ এ স্কেলিটন উইথ, সে ছিল একটা কঙ্কাল। উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, যেন মনে হচ্ছে এই হাড়ের ওপর, তো সেই যে যেন মনে হবে হাড়ের ওপর চামড়াগুলোকে কেউ লাগিয়ে দিয়েছে। উইথ লং কার্লস লাইক এ ওম্যান্স, এবং মহিলাদের মতো চুলগুলো লম্বা লম্বা কার্লি হয়ে গেছে। শ্যাগি বিয়ার্ড, এবড়ো খেবড়ো, ঝাঁকড়া ঝাঁকড়া দাড়ি, একটা কঙ্কালসার চেহারা, চামড়াটা যেন হাড়ের ওপর টান টান করে কেউ আটকে দিয়েছে, চুলগুলো লম্বা লম্বা ঝাঁকড়া ঝাঁকড়া মহিলাদের মতো, আদিম মানুষদের যেমন থাকতো, আর ঝাঁকড়া ঝাঁকড়া দাড়ি, কোনো রকম সিভিলাইজেশন বা সভ্যতার ছাপ তার মধ্যে আর নেই। একটা বেট একটা মানুষকে কতটা পরিবর্তন করে দিতে পারে, এটা তো গেল শুধু বাহ্যিক পরিবর্তন, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের পরিবর্তন, তার মন, তার অন্তর, সেটা কিভাবে পাল্টেছিল। হিজ ফেস ওয়াজ ইয়েলো উইথ অ্যান আনআর্থি টিন্ট ইন ইট, তার মুখটা হয়ে গিয়েছিল হলুদ বর্ণের, যেন মাটি মাটি রং লেগেছিল এরকম। হিজ চিকস ওয়ার হলো, গালগুলো না হলো মানে গালগুলো ভিতরে ঢুকে গেছে এরকম হয়ে গেছে খেতে না পেয়ে। হিজ ব্যাক লং, তার পিঠটা ছিল লম্বা, অ্যান্ড ন্যারো, সরু, রোগা কাট, and the hand on which his shaggy head was propped was so thin and delicate that it was dreadful to look at it. আর এই যে the hand, এই যে হাত, on which, যার ওপর the shaggy head, তার ওই ঝাঁকড়া মাথাটা was propped, অর্থাৎ ঝাঁকড়া মাথাটা ঠেস দিয়ে এসেছিল যে হাতে, সেই হাতটা এতটাই থিন, এতটাই সরু, এতটাই ডেলিকেট, যেন তোর মনে হবে হাত দিলে ভেঙে যাবে পট করে। হাতটা এতটাই রোগে, এতটাই সরু, তোর মনে হবে তুই তুললে এরকম করলেই ভেঙে যাবে। ঠিক আছে, দ্যাট ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট ইট, সেটার দিকে যেন তাকানো যায় না, ভয় করে। হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্ট্রিক্ট উইথ সিলভার, চুলে সাদা সাদা রেখা, পাক ধরেছে চুলে, বৃদ্ধ বয়সের ছাপ যেন অতি তাড়াতাড়ি এসে গেছে। অ্যান্ড সিইং হিজ ইম্যাসিয়েটেড
aged looking face, no one would have believed that he was only 50, only 40. তার এই শীর্ণকায় রোগা বৃদ্ধের মতো চেহারা, সেটা দেখে কেউ বিশ্বাস করবে না যে এই লোকটির বয়স মাত্র 40। অ্যান্ড হি ওয়াজ অ্যাসলিপ, সে ঘুমিয়েছিল, হাতের ওপর মাথাটা রেখে সে ঘুমিয়েছিল। ইন ফ্রন্ট অফ হিজ বোর্ড হেড, বোর্ড হেড মানে কি ঝুঁকে থাকা মাথা, বো করা মানে আমরা বলি না, তো তার যে ঝুঁকে থাকা মাথা, তার সামনে দেয়ার লে অন দ্য টেবিলে শিট অফ পেপার, টেবিলে একটা কাগজ পড়েছিল যেখানে কিছু একটা লেখা, সুন্দর হ্যান্ডরাইটিং এ, কি দারুণ হ্যান্ডরাইটিং, কিছু একটা লেখা জানিস, পুর ক্রিয়েচার, হি ইজ অ্যাসলিপ অ্যান্ড মোস্ট লাইকলি ড্রিমিং অফ দ্য মিলিয়ন্স। আহারে বেচারা, অভাগা মানুষ, নিশ্চয়ই শুয়ে শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখছে, নিশ্চয়ই ভাবছে যে কাল থেকে তো আমি বড় লোক, কাল থেকে আমি লাখপতি, অ্যান্ড আই হ্যাভ অনলি টু টেক দিস হাফ ডেড ম্যান, throw him on the bed, tipple him a little with the pillow, and the most conscientious expert would find no sign of a violent death. আমাকে কি করতে হবে, এতে এমনি আধমরা, এই আধমরা মানুষটাকে তুলতে হবে, বিছানায় ছুঁড়ে ফেলতে হবে, একটু বালিশ চাপা দিতে হবে, ওথেলো যেমন ডেসডিমোনাকে মেরেছিল সেই বেড কভার চাপা দিয়ে, বালিশ চাপা বলছে একটু বালিশ চাপা দিতে হবে, এবং মোস্ট কনসাইন্টিয়াস মানে সব থেকে মানে এক্সপার্ট যারা, বিশেষজ্ঞ, জ্ঞানীগুণী, স্টুডিয়াস, বিশেষজ্ঞ যারা, তারাও কোনো হিংসাত্মক মৃত্যুর খোঁজ পাবে না, ভাববে ন্যাচারাল ডেথ, হার্ট অ্যাটাক হয়ে গেছে হয়তো, কারণ এতে এমনি আধমরা, কোনো রকম মৃত্যুর চিহ্ন খুঁজে পাবে না। আচ্ছা, বাট লেট আস ফার্স্ট রিড হোয়াট হি হ্যাজ রিটেন দেয়ার। কিন্তু চিঠিতে কি লিখেছে আমার একটু ইন্টারেস্ট, আমার একটু আগ্রহ, কৌতূহল। তো কি হলো, তো চিঠিটা পড়ে দেখা যাক কি লিখেছে। দ্য ব্যাংকার টুক দ্য পেজ ফ্রম দ্য টেবিল অ্যান্ড রিড অ্যাজ ফলোস। ব্যাংকার পেজটা নিল, পড়তে আরম্ভ করলো, সে কয়েদির চিঠি পড়ছে, দেখ। টুমোরো অ্যাট 12 o'clock, কালকে সেই দিন, কালকে 12টার সময়, আই রিগেন মাই ফ্রিডম, আমি আমার স্বাধীনতা পাবো, অ্যান্ড দ্য রাইট টু অ্যাসোসিয়েট উইথ আদার ম্যান, অন্য মানুষের সঙ্গে মেশার অধিকার ফিরে পাবো। কালকে সেই দিন, যে দিনটার জন্য 15 বছর ধরে আমি অপেক্ষা করেছি, কালকে আমি স্বাধীনতা পাবো, কালকে আমি অন্য মানুষের সঙ্গে মেশার অধিকার ফিরে পাবো। বাট বিফোর আই লিভ দিস রুম অ্যান্ড সি দ্য সানশাইন, আই থিঙ্ক ইট নেসেসারি টু সি এ ফিউ ওয়ার্ডস টু ইউ, কিন্তু এই ঘর ছাড়ার আগে, সূর্যের আলো 15 বছর পর দেখার আগে, আমি আপনার উদ্দেশ্যে কয়েকটি কথা বলা জরুরি, তো মনে করছি যে সেই কথাগুলো চিঠির মাধ্যমে আমি জানিয়ে দিয়ে যাই। উইথ এ ক্লিয়ার কনসায়েন্স আই টেল ইউ, আমি পাগল নয়, আমি সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ স্বচ্ছ বিবেক নিয়ে, পরিষ্কার মন নিয়ে, শুদ্ধ আত্মা নিয়ে আমি আপনাকে বলছি, আই টেল ইউ অ্যাজ বিফোর গড, ঈশ্বরের সামনে আমি আজকে এই কথাগুলো লিখছি, হু বিহোল্ডস মি, বিহোল্ড মানে কি দেখা, এই 15 বছর অন্য কেউ আমাকে না দেখলেও ঈশ্বর তো দেখেছেন, ঈশ্বর তো আছেন, ঈশ্বর আমাকে দেখেছেন, দ্যাট আই ডেসপাইজ ফ্রিডম অ্যান্ড লাইফ অ্যান্ড হেলথ, আমি স্বাধীনতা, জীবন, স্বাস্থ্য, এই সমস্ত কিছুকে ডেসপাইজ করি, ডেসপাইজ মিনস হেট্রেড, হেট, আমি ঘৃণা করি, আমি স্বাধীনতা ঘৃণা করি, আমি জীবনকে ঘৃণা করি, আমি হেলথ, স্বাস্থ্যকে ঘৃণা করি, অ্যান্ড অল দ্যাট ইন ইউর বুকস ইজ কল্ড দ্য গুড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, আপনার বইগুলোতে যে সমস্ত জিনিসকে পৃথিবীর ভালো জিনিস বলা হয়েছে, এই সমস্ত জিনিসকে আমি অস্বীকার করছি, ঘৃণা করছি। এই বইগুলো, আপনার পাঠানো যে বইগুলো, সেখানে পৃথিবীর ভালো ভালো যে জিনিসের কথা বলেছে, আমি সেইগুলোও চাই না, আমি ঘৃণা করি। ফর 15 years আই হ্যাভ বিন ইন্টেন্টলি স্টাডিং আর্থলি লাইফ, 15 বছর ধরে আমি মনোযোগ দিয়ে আর্থলি লাইফ অর্থাৎ পার্থিব জীবন, এই ইহলোকের জীবন, সেটা নিয়ে আমি পড়াশোনা করেছি, মেটেরিয়ালিস্টিক লাইফ নিয়ে পড়াশোনা করেছি। ইট ইজ ট্রু দ্যাট আই হ্যাভ নট সিন দ্য আর্থ নর মেন, হ্যাঁ সত্যি, আমি 15 বছর পৃথিবী দেখিনি, 15 বছর কোনো মানুষ দেখিনি, কারোর সাথে মিশিনি, বাট ইন ইউর বুকস, এই বই, এই বই আমাকে কি দিয়েছে জানেন, আই হ্যাভ ড্রাঙ্ক ফ্র্যাগ্রেন্ট ওয়াইন, এই বইগুলোর মাধ্যমে, এই বইগুলো পড়ে আমি সুগন্ধি মদ পান করেছি, আমি নেশার মধ্যে ডুবে গেছি, এই বইয়ের নেশা, এই ফ্র্যাগ্রেন্ট ওয়াইন কি যে শান্তি দিয়েছে, কি যে তৃপ্তি দিয়েছে। আই হ্যাভ সাং সংস, আমি গান গেয়েছি, আই হ্যাভ হান্টেড স্ট্যাগ, গল্পের চরিত্রগুলির সঙ্গে সঙ্গে, সেই মনে আছে যখন আমরা চাঁদের পাহাড় পড়ি বিভূতিভূষণের, আমরাও যেন অরণ্য, আমরাও যেন শঙ্করের সাথে আফ্রিকার অরণ্যে হারিয়ে যাই, তো বলছে আমি গল্পের চরিত্রদের সঙ্গে জঙ্গলে স্ট্যাগ অর্থাৎ হরিণ শিকার করেছি, স্ট্যাগ হিন্ড অপোজিট হয়, তো ফেমিনাইন জেন্ডার, অপোজিট না, ফেমিনাইন জেন্ডার, সেই স্ট্যাগ হরিণ, হরিণ শিকার করেছি, ওয়াইল্ড বোর, বন্য শুয়োর শিকার করেছি জঙ্গলে জঙ্গলে। আই হ্যাভ লাভড ওম্যান, কত মহিলাদের যে ভালোবাসলাম বই পড়ে, কত মহিলা চরিত্রের প্রেমে পড়ে গেছি। বিউটিস অ্যাজ ইথেরিয়াল অ্যাজ ক্লাউডস, তাদের সৌন্দর্য সে স্বর্গীয় সৌন্দর্য,
মেঘের মতো। এথেরিয়াল মানে কি? স্বর্গীয়, হিভেনলি। মেঘের মতো স্বর্গীয় সৌন্দর্য তাদের। ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইউর পোয়েটস। এই নারীদের তৈরি করেছেন কারা? বিখ্যাত বিখ্যাত পোয়েটরা, বিখ্যাত বিখ্যাত কবিরা, বিখ্যাত বিখ্যাত জিনিয়াস, অর্থাৎ কবি এবং প্রতিভাবানদের জাদুতে তাদের সৃষ্টি সেই সমস্ত চরিত্র। আই হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, দে হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, তারা আমাকে রাত্রিরে দেখতে এসে তাদের সাথে আমি গল্প করেছি। হ্যাভ হুইসপার্ড ইন মাই ইয়ার্স ওয়ান্ডারফুল টেলস, আমার কানে ফিসফিসিয়ে, হুইসপার্ড মানে কি? ফিসফিস করা, ফিসফিসিয়ে কত আশ্চর্য গল্প বলেছে। দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন এ হোয়ার, যা আমার মস্তিষ্ককে পুরো ঘুরিয়ে দিয়েছে, মাথা ঘুরে গেছে। হোয়ার মানে কি? ঘুরে যাওয়া, মানে আমার মননে উত্তেজনার সৃষ্টি করেছে। কত গল্পই তো তারা আমাকে বলেছে কানের কাছে এসে। ইন ইউর বুকস, আপনার বই পড়ে, আই হ্যাভ ক্লাইম টু দ্য পিকস অফ এলবুজ অ্যান্ড মঁ ব্লাঁ, এখানে কিন্তু মন্ট ব্ল্যাঙ্ক নয়, উচ্চারণটা মঁ ব্লাঁ। তাহলে আপনার গল্প পড়েই, আপনার বইগুলোর মাধ্যমেই আমি এলবুজ পর্বতে উঠেছি, আমি মঁ ব্লাঁ পর্বতের চূড়ায় উঠেছি। অ্যান্ড ফ্রম দেয়ার আই হ্যাভ সিন দ্য সান, সেখান থেকে আমি সূর্যোদয় দেখেছি, সেখান থেকে আমি সূর্যাস্ত দেখেছি। সেই মঁ ব্লাঁ, মাউন্ট এলবুজ, সেখান থেকে আমি সূর্যাস্ত দেখেছি। অ্যান্ড ওয়াচড ইট অ্যাট ইভিনিং ফ্লাড, দ্য স্কাই, দ্য ওশিয়ান অ্যান্ড দ্য মাউন্টেন টপস উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন। সন্ধ্যায় দেখেছি। এই যে ইভিনিং ফ্লাড মানে কি? অ্যান্ড অ্যাট ইভিনিং ফ্লাড দ্য স্কাই, বন্যা হয়ে যায়। বন্যা মানে এখানে কি? আকাশে বন্যা মানে কি? সূর্যের যে রক্তিম আভা, তাতে যেন ভেসে যায় গোটা আকাশ। সেই সৌন্দর্য, সূর্যাস্তের এবং সূর্যোদয়ের সৌন্দর্য আমি সূর্য উঠতে দেখেছি, এবং সন্ধ্যায় দেখেছি কিভাবে সোনার মতো আলোয়, লালচে আভায়, সোনালী বর্ণে আকাশ, সমুদ্র, পাহাড়ের চূড়াগুলো ভেসে যাচ্ছে, প্লাবিত করছে। I have watched from there the lightning flashing over my head and cleaving the storm clouds. আমি দেখেছি আমার মাথার ওপর দিয়ে বজ্রঘাত পড়ছে, সেই বজ্রঘাত, বিদ্যুৎ চমকানো, সেই যেন মেঘগুলোকে কি বলছে দেখ, ক্লিভিং, ক্লিভিং মানে কি? ভাগ করে দেওয়া, চিরে দেওয়া। স্টর্ম ক্লাউডস অর্থাৎ সেই ঝড়ের মেঘগুলোকে যেন মাঝখান থেকে চিরে ফেলছে, যেন বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর মেঘগুলো যেন দুফালিতে ভাগ হয়ে যাচ্ছে। আমি যেন সবকিছু সেই বই পড়তে পড়তে চাক্ষুষ দেখেছি, অনুভব করেছি। আই হ্যাভ সিন গ্রিন ফরেস্ট, সবুজ বন, মাঠ, হ্রদ, শহর, নদী, কি দেখিনি আমি? 15 বছর আপনি ভেবেছেন বন্দি থেকেছি, কিন্তু আপনাদের থেকে বেশি ঘুরেছি। আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স অ্যান্ড দ্য স্ট্রেন্স অফ দ্য শেফার্ডস পাইপস, আমি শুনেছি সাইরেনদের গান। আর কি? শেফার্ড মানে মেষপালক, মেষপালকদের বাঁশির সুর। I have touched the wings of calmly devils who flew down to converse with me of God. এবং আমি আমি টাচ করেছি, আমি স্পর্শ করেছি কি? দ্য উইংস, ডানা। কাদের ডানা? কামলি ডেভিলস, সুন্দর দানবদের। ডেভিল মানে কি? দৈত্য দানব। তাদের ডানা স্পর্শ করেছি, যারা ফ্লিউ ডাউন অর্থাৎ ডানা মেলে নেমে এসছে আমার কাছে। কেন? কনভার্স উইথ মি, কথা বলবে বলে, ঈশ্বর সম্পর্কে, অফ গড, ভগবান সম্পর্কে কথা বলবে বলে। অর্থাৎ সে যে থিওলজির বই পড়েছে, সে যে রিলিজিয়ান পড়েছে, সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট যে সে শুধু বইগুলো কিনে রেখে এনে রেখে দেয়নি, সে পড়েছে। ইন ইউর বুকস আই হ্যাভ ফ্লাং মাইসেলফ, ফ্লাং মানে কি? ছুঁড়ে ফেলে দেওয়া। ইন ইউর বুকস আই হ্যাভ ফ্লাং মাইসেলফ ইনটু দ্য বটমলেস পিট, পারফর্মড মিরাকেলস, স্লেন, স্লেন মানে কি? হত্যা করা। বন্ড টাউন্স, প্রিচড নিউ রিলিজিয়ান, কনকোয়ার্ড হোল কিংডমস। আপনার বইয়ের মাধ্যমে আমি অতল গহ্বরে ছাপ দিয়েছি। বটমলেস পিট মানে কি? গহ্বর, গর্ত, বটমলেস, যার তল পাওয়া যায় না, অতল গহ্বরে আমি ঝাঁপ দিয়েছি। পারফর্মড মিরাকেলস, কত মিরাকেল করেছি, কত অলৌকিক কাজ করেছি। স্লেন, আবার হত্যা করেছি। বার্ন টাউন্স, শহর জ্বালিয়ে দিয়েছি। প্রিচড নিউ রিলিজিয়ান, ধর্ম প্রচার করেছি নতুন নতুন। কনকোয়ার্ড হোল কিংডমস, আবার কখনো রাজা সেজে পুরো রাজ্য জয় করেছি। 15 বছরে কত চরিত্রের সঙ্গে মিলেমিশে আমি একাকার হয়ে গেছি। ইওর বুকস হ্যাভ গিভেন মি উইজডম, তাহলে কয়দিন উপলব্ধিটা কি? বলছে আপনার বই আমাকে জ্ঞান দিয়েছে, আমার জানার তৃষ্ণা মিটিয়েছে। অল দ্যাট দ্য আনরেস্টিং থট অফ ম্যান হ্যাজ ক্রিয়েটেড ইন দ্য এজেস ইজ কম্প্রেসড ইনটু এ স্মল কম্পাস ইন মাই ব্রেন। তাহলে মানুষের এই যে আনরেস্টিং মানে কি? অশান্ত। মানুষের এই যে অশান্ত চিন্তা, যুগ যুগ ধরে, এত বছর ধরে তারা একটু একটু করে যা সৃষ্টি করেছে, হতে পারে সেটা নতুন ধর্ম, হতে পারে রসায়নের কোনো জিনিস, তার সমস্ত আমার মস্তিষ্কে একটু একটু করে জায়গা নিয়েছে, সংক্ষিপ্ত পরিসরে, ছোট্ট পরিসরে সংক্ষিপ্ত হয়ে রয়ে গেছে। আই নো দ্যাট আই এম ওয়াইজার দ্যান অল অফ ইউ, আমি জানি এবং আমার বিশ্বাস করতে বাধা নেই যে আপনাদের সবার থেকে আমি অনেক বেশি জ্ঞানী, আমার নলেজ অনেক বেশি। অ্যান্ড আই ডেসপাইজ ইউর বুকস, এবং আমি আপনার বইগুলোকে ঘৃণা করি।
আই ডেসপাইজ উইজডম, আমি সেই জ্ঞানকে ঘৃণা করি। অ্যান্ড দ্য ব্লেসিংস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত রকম আশীর্বাদ, সুখ, লাক্সারি, আনন্দ, সমস্ত কিছুকে ঘৃণা করি। কেন জানেন? বিকজ ইট ইজ অল ওর্থলেস। এই সমস্ত কিছু মূল্যহীন, ফ্লিটিং। ফ্লিটিং মানে কি? টেম্পোরারি। এই সমস্ত কিছু ক্ষণস্থায়ী। ইলিউশনারি মানে কি? মরিচিকার মতো, আজ আছে কাল নেই, মায়া মোহ। ঠিক আছে? ডিসেপটিভ মানে কি? ছলনা, ভ্রম, প্রতারণা করে। লাইক এ মাইরেজ। মাইরেজ মানে কি? মরুদ্যান। মরুদ্যান, এই মরুদ্যান বলছি, ধুর, মরিচিকা। মাইরেজ মানে মরিচিকা। মরিচিকা যেমন লোককে ধাঁধাতে ফেলে দেয়, তেমনি এই জীবনের সুখ, শান্তি, যা কিছু সবই মরিচিকার মতো। আমার এই জ্ঞানও চাই না, আমার স্বাধীনতাও চাই না, আমার টাকাও চাই না, আমার বইও চাই না। ইউ মে বি প্রাউড, ওয়াইজ অ্যান্ড ফাইন। হতে পারে আপনারা সবাই হয়তো অনেক গর্বিত, জ্ঞানী, সম্মাননীয় ব্যক্তি, বাট মনে রাখবেন, ডেথ উইল ওয়াইপ ইউ অফ দ্য ফেস অফ দ্য আর্থ। মৃত্যু, মৃত্যু, ডেথ ইজ ইনএভিটেবল। মৃত্যুকে কেউ আটকে রাখতে পারে না। মৃত্যু একদিন তোমাদের সবাইকে, আপনাদের সবাইকে পৃথিবীর বুক থেকে মুছে দেবে। অ্যাজ দো, যেন ইউ আর নো মোর দ্যান মাইস বারোয়িং আন্ডার দ্য ফ্লোর। এই যে মাটির নিচে গর্ত করা যে ইঁদুর, সেই রকমই তোমরাও মাটিতে মিশে যাবে। কেউ তোমাদেরকে আর মনে রাখবে না। তোমাদের তোমরা নিজেদেরকে খুব গর্ববোধ করো, তোমরা নিজেদেরকে অনেক বড় বোধ করো, অনেক বড় মাপের লোক মনে করো, কিন্তু আসলেই তোমরা ইঁদুরের থেকেও তুচ্ছ। অ্যান্ড ইউর পস্টারিটি, পস্টারিটি মানে কি? বংশধর। সেই ব্যাংকর পস্টারিটি আমরা পড়ছিলাম ম্যাকবেথে। তো পস্টারিটি মানে বংশধর। ইওর হিস্ট্রি, তোমাদের ইতিহাস, তোমাদের কালচার, তোমাদের জ্ঞান, ইওর ইমমর্টাল জিনিয়াসেস, এই যে অমর প্রতিভাবান যারা রয়েছে, উইল বার্ন, একদিন এই পৃথিবীর সঙ্গে হয় তোমরা পুড়ে যাবে, অর ফ্রিজ, না হলে তোমরা কি হয়ে যাবে? বরফে পরিণত হয়ে যাবে এই পৃথিবীর সাথে। একটা কবিতা আছে, ওই বল না, আমাদের রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে, কবিতাটার নাম হচ্ছে তোর ফায়ার অ্যান্ড আইস। তো বলছেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে একদিন, হয় আগুনে নয় বরফে। এবার ফায়ার মানে কি? ফায়ার মানে শুধু বাইরের আগুন নয়, আমাদের মনের ডিজায়ার, মনের প্যাশন, কামনা, বাসনা, হয় পৃথিবীকে সেগুলো ধ্বংস করবে, আর নাহলে আইস, শীতলতা, আমাদের একে অপরের প্রতি আমাদের যে বলতে পারিস ডিটাচমেন্ট, একে অপরের থেকে আমরা যে দূরে সরে যাচ্ছি ধীরে ধীরে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। তো সেটাই তিনি বলছেন, একদিন সবাই আমরা ধ্বংস হয়ে যাব, পৃথিবীর সঙ্গে সবই পুড়ে যাবে, বরফ হয়ে যাবে। এবং লাস্টে গিয়ে দেখ কিভাবে এই কয়েদি চূড়ান্ত ত্যাগ স্বীকার করছে। ইউ হ্যাভ লস্ট ইউর রিজন অ্যান্ড টেকেন দ্য রং পাথ। তোমরা তোমাদের যুক্তি হারিয়ে ফেলেছো, তোমরা ভুল পথ বেছে নিয়েছো। ইউ হ্যাভ টেকেন লাইস ফর ট্রুথ, এটা কিন্তু এমসিকিউতে দেয়। তোমরা মিথ্যাকে সত্য ভেবেছো। হিডিয়াসনেস ফর বিউটি, কদর্যতাকে সৌন্দর্য মনে করেছো। সেই ম্যাকবেথে যেমন প্রথমেই উইজরা বলেছিল ফিয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফিয়ার। কি সত্যি কি মিথ্যে তোমরা ভুলে গেছো। তোমাদের সত্যিকে মিথ্যা মনে হয়েছে, মিথ্যাকে সত্যি মনে হয়েছে, মিথ্যাকে সত্যি বলে ধরে নিয়েছো। এই জীবন কি আসলে সত্যি? না, এই জীবন মিথ্যা। এই জীবন, এই জীবনে একটা জিনিসই সত্যি, সেটা হচ্ছে মৃত্যু, তাই না? আমরা প্রত্যেক বছর জন্মদিন পালন করছি, আমাদের মৃত্যুর দিনটা আস্তে আস্তে এগিয়ে আসছে সেটাকে ভুলে থাকার জন্য, তাই তো? একটা বছর করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে তোমরা ভুল পথ বেছে নিয়েছো। ইউ হ্যাভ টেকেন লাইস ফর ট্রুথ অ্যান্ড হিডিয়াসনেস ফর বিউটি, কদর্যতাকে সৌন্দর্য মনে করছে। এই জীবন আসলে ভীষণ ভীষণ খারাপ। এই জীবন মায়া, মোহ, এইসবে পরিপূর্ণ, এগুলো আসলেই সুন্দর নয়। ইউ উড মার্ভেল ইফ owing to strange event of some sorts, যদি অদ্ভুত কোনো ঘটনা ঘটে। কেমন অদ্ভুত ঘটনা? আচ্ছা, তো যেটা বলছিলাম, যদি কোনো ইউড মার্ভেল, মার্ভেল মানে কি? অবাক হয়ে তাকাবে, তোমরা অবাক হয়ে যাবে যদি কোনো ধরনের অদ্ভুত ঘটনা ঘটে। যেমন কি? ফ্রগ অ্যান্ড লিজার্ড সাডেনলি গ্রিউ অন অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ ট্রিজ ইনস্টেড অফ ফ্রুট। আপেল বা কমলা লেবুর বদলে যদি গাছে ধরো ব্যাং বা টিকটিকি জন্মায়, গিরগিটি জন্মায়, তাহলে তোমরা অবাক হয়ে যাবে। অর ইফ রোজেস বিগেন টু স্মেল লাইক এ সোয়েটিং হট স্কিন, কিংবা গোলাপের, গোলাপ ফুল থেকে যদি ঘোড়ার ঘামের গন্ধ ছাড়ে, ঘরমাক্ত ঘোড়ার গায়ের মতো গন্ধ ছাড়ে, তাহলে তোমরা অবাক হয়ে যাবে। সো আই মার্ভেল অ্যাট ইউ হু এক্সচেঞ্জ ইভেন ফর আর্ট। তেমনই তোমরা যেরকম অবাক হয়ে যাবে এরকম ঘটনা ঘটলে, তেমনি আমিও তোমাদের দেখে অবাক হয়ে যাই, যারা ইভেন ফর আর্ট, যারা বেছে নেয় পৃথিবীকে স্বর্গের বদলে, স্বর্গের বদলে পৃথিবীকে যারা বেছে নেয়, আমি তাদেরকে দেখে অবাক হয়ে যাই। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমাদের বুঝতে চাই না। টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন হাউ আই ডিসপাইজ অল দ্যাট ইউ লিভ বাই, আমি তোমাদের জীবনের সমস্ত মূল্যবোধকে, টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন হাউ আই ডিসপাইজ
all that you live by, I renounce the 2 millions. মানে তোমাদের জীবনকে, তোমাদের জীবনের সমস্ত মূল্যবোধ, তোমাদের টিচিংস, তোমাদের ভ্যালুস, তোমাদের শিক্ষা, সেগুলোকে আমি যে কতটা ঘৃণা করি কিভাবে বোঝাবো। এবং সেটা যদি কর্মের মাধ্যমে প্রমাণ করতে হয় যে সত্যি আমি ঘৃণা করি, তুমি হয়তো এসে বলবে যে মুখে এত বড় বড় কথা বলে কি হবে, প্রমাণ করে দেখাও। হ্যাঁ, আজকে আমি যে কাজটা করব তার মাধ্যমে প্রমাণ করে দেবো যে আমি ঘৃণা করি তোমাদের এই সমস্ত কিছু। কিভাবে? আই রিনাউন্স দ্য 2 মিলিয়ন। আমি সেই 2 মিলিয়ন টাকা প্রত্যাখ্যান করছি। অফ হুইচ আই ওয়ান্স ড্রিমড অ্যাজ অফ প্যারাডাইস, যেটা আমার কাছে একসময় স্বর্গের স্বপ্নের মতো ছিল। অ্যান্ড হুইচ নাও আই ডিসপাইজ, আজকে আমি সেটা ঘৃণা করি। টু ডিপ্রাইভ মাইসেলফ অফ দ্য রাইট টু দ্য মানি, আই শ্যাল গো আউট ফ্রম হিয়ার 5 hours বিফোর দ্য টাইম। নিজেকে এই অর্থ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে আমি চাই নাই অর্থ। আমি নির্ধারিত সময় অর্থাৎ 12টা বাজার 5 ঘন্টা আগেই এখান থেকে বেরিয়ে যাব। 12টা বাজার 5 ঘন্টা আগে আমি এখান থেকে বেরিয়ে যাব, ফিক্সড সিদ্ধান্ত নিয়েছি। সো ব্রেক দ্য কম্প্যাক্ট। এইভাবে আমি আমাদের চুক্তি ভঙ্গ করলাম। তখন ব্যাংকার সেটা পড়লো। হি লেট দ্য পেজ অন দ্য টেবিল, টেবিলে কাগজটা রাখলেন। কিসড দ্য স্ট্রেঞ্জ ম্যান অন দ্য হেড, অদ্ভুত মানুষটির মাথায় চুমু খেলেন। ওয়েন্ট আউট অফ দ্য লজ উইপিং, কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন সেই লজ থেকে। অ্যাট নো আদার টাইম, even when he had lost heavily on the stock exchange, had he felt so great a contempt for himself। এর আগে কখনো, এমনকি যখন স্টক এক্সচেঞ্জের অফিসে অনেক বড় ক্ষতি হয়েছিল, তার অনেক টাকা লস হয়েছিল, তখনও তিনি নিজের প্রতি এত ঘৃণা অনুভব করেননি। when he got home he lay on his bed, তখন তিনি বাড়ি ফিরে নিজের বিছানায় শুয়ে পড়লেন। his tears and emotions kept him for hours from sleeping। চোখ দিয়ে এত জল পড়ছে, এত কান্না পাচ্ছে, এত আবেগ যে ঘন্টার পর ঘন্টা তিনি জেগে রইলেন, ঘুমোতে পারলেন না। এরপর প্রিজনার চলে যাবে। নেক্সট মর্নিং দ্য ওয়াচম্যান র্যান ইন উইথ পেল ফেসেস, পরের দিন সকালে পাহারাদাররা ভয়ে ফ্যাকাশে মুখ নিয়ে দৌড়ে এলো। and told him they had seen the man who lived in the lodge climb out of the window in the garden, go to the gate and disappear। এবং ব্যাংকারকে এসে জানালো তারা দেখেছে ওই যে লজে বসবাসকারী বন্দি লোকটি, সেই লয়ার ভদ্রলোক জানলা বেয়ে বাগানে নেমেছে এবং গেটের দিকে এগিয়ে এসে অদৃশ্য হয়ে গেছে, জানলা দিয়ে বেরিয়ে অদৃশ্য হয়ে গেছে। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়াজ উইথ দ্য সার্ভেন্ট টু দ্য লজ, ব্যাংকার সঙ্গে সঙ্গে চাকরদের নিয়ে সেই লজে গেল। মেড শিওর অফ দ্য ফ্লাইট অফ হিজ প্রিজনার, এবং নিশ্চিত হলেন যে হ্যাঁ সেই লয়ার পালিয়ে গেছে। টু অ্যাভয়েড অ্যারাউজিং আননেসেসারি টক, হি টুক ফ্রম দ্য টেবিল দ্য রাইটিং ইন হুইচ দ্য মিলিয়ন্স ওয়ার রিনাউন্সড অ্যান্ড হোয়েন হি গট হোম লকড ইট আপ ইন দ্য ফায়ারপ্রুফ সেফ। তাহলে সেই অযথা গুজব, এই যে অ্যারাউজিং আননেসেসারি টক, মানে এই যে এবার ফালতু কথা উঠবে, তো সেই গুজব এড়ানোর জন্য তিনি কি করলেন, টেবিল থেকে সেই চিঠিটি তুলে নিলেন এবং যেখানে কয়েদি 2 মিলিয়ন টাকা ত্যাগ করার কথা লিখেছিলেন সেই চিঠিটা নিলেন, বাড়ি ফিরলেন এবং সেই যে আগুন নিরোধক যে লোহার সিন্দুক ছিলেন সেটাকে চিরকালের জন্য সেখানে তালা বন্ধ করে সেটিকে রেখে দিলেন যাতে কেউ টের না পায়। তাহলে এই যে দেখ, আলটিমেটলি এই যে ভদ্রলোক, প্রিজনার ভদ্রলোক, আমার তো মনে হয় যে শেষে গিয়ে সেই একই ম্যাকবেথের মতোই রিয়েলাইজেশন, ম্যাকবেথের মতোই তার মনে হচ্ছে লাইফটা কিছুই নয়, ইজ জাস্ট এ ওয়াকিং শ্যাডো ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি বাট সিগনিফাইং নাথিং। আমাদের জীবনে আমরা স্টেজে উঠে অভিনয় করছি, লম্পঝম্প করছি, কিন্তু আলটিমেটলি সবই ফুস, সবই মৃত্যুর সঙ্গে সঙ্গে হাওয়ায় মিলিয়ে যাবে। তাই পার্থিব জিনিসের সমস্ত কিছুকে ত্যাগ করে সেই প্রিজনার অজানার পথে পাড়ি দিয়ে দিল। গোটা পৃথিবী তার, তাই না?